আজকে সব থেকে বড় খবর আপনারা প্রত্যেকেই জানেন, বহু প্রতীক্ষিত ডিএ মামলায় অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত পর্যদস্ত করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম রামরা। আপনাদেরকে আমি খুব কথা বলবো না, একটা খুব অন্য রকমের একটা কথোপকথন, প্রত্যেকে সবটা শোনার চেষ্টা করবেন আমার অনুরোধ। একটা খুব অন্য রকমের কথোপকথন ফেরদৌস শামীম এবং মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে। তারা কি বলছেন দেখুন। প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে তো কিছু ইতিহাস থাকে, সেই ইতিহাসটা একটু স্মৃতি রোমন্থনের চেষ্টা করেছিলাম, স্মৃতির সরণিবে একটু হাঁটার চেষ্টা করেছিলাম। ফিরদৌস শামীম তিনি ঠিক কি বললেন, কি ইতিহাস এই ডিএ মামলা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং আরও যারা আইনজীবী আছেন জুনিয়র, তাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আরও যারা জুনিয়র আইনজীবী আছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত প্রমুখ, তারা কিভাবে, গোপা বিশ্বাস, তারা প্রত্যেকে কিভাবে এই জয় ছিনিয়ে আনলেন। ফিরদৌস শামীম তো একেবারে অঙ্কের মতো হিসাব করে খাতায় কলমে সবটা করে দেখালেন, মানে হিসাব আমাদেরকে দেখালেন, আমরা যাতে আপনাদের কাছে প্রতিবেদন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, তাদের কথা তাড়াতাড়ি শোনাতে পারি, সেই পেশাদারি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ওভার ফোন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করেছিলাম, কথা বলেছিলাম। আজকে অসীম দাশগুপ্তর কথা কেন বলছেন বারবার করে ফিরদৌস শামীম, তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা কেন বলছেন, সেটা আপনারা তার মুখে শুনবেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে গতকালই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত দুদিন ধরে আমাদের রাজ্য রাজনীতিরও একদম প্রাণকেন্দ্রে, ভরকেন্দ্রে উঠে এসেছে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসআইআর মামলায় নিজে পিটিশনার হিসেবে উপস্থিত থাকলেন, আইনজীবী হিসেবে নয়, পিটিশনার হিসেবে তিনি কেন উপস্থিত থাকলেন, এবং আজকে এতজন সরকারি কর্মচারীর এবং তাদের পরিবারের স্বার্থ যেখানে জড়িত, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিএ মামলাকে বারবার করে পিছিয়ে দেওয়ার জন্য কেন আমাদের করের টাকা দিয়ে কোটি 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 টাকা ব্যয় করলেন বহুমূল্য আইনজীবীদের পিছনে, এবং শেষ পর্যন্ত হারলেন, অর্থাৎ সেই টাকা কার্যত জলে গেল। এই প্রশ্ন আমি আপনাদেরকে করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত জনদরদী একজন মুখ্যমন্ত্রী, তিনি কেন সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর জন্য তাদেরকে এতদিন লড়াই করতে হলো, তাদের ডিএর জন্য তিনি তো একবারে সুপ্রিম কোর্টে গেলেন না সদর্থক মনোভাব নিয়ে, অর্থাৎ ডিএ দিতে হবে এই মনোভাব নিয়ে। রাজ্য বাজেটে ডিএর পরিমাণ কি হয় আপনারা অবশ্যই দেখবেন, প্রত্যেকেই দেখবেন, আমরা রাত্রিবেলার প্রতিবেদনে সেই জিনিস নিয়ে আসবো আজকে। এবং আমার আরও একটা কথা, আপনারা যদি একমত হন অবশ্যই জানাবেন, যে যে দেখুন 10,000 কোটি টাকা ডিএ বকেয়া রয়েছে, 25%, 10,400 কোটি টাকা, 25% দিতে গেলে 10,400 কোটি টাকা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিএ তো শুধুমাত্র সরকারি কর্মচারীদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করবে না। যারা এমনটা ভাবেন তারা ভুল ভাবছেন, যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। তাদের ক্রয় ক্ষমতা বাড়লে, তাদের ক্রয় ক্ষমতা বাড়লে সমগ্র বাজার, একদম অর্থনীতি, আমাদের রাজ্যের অর্থনীতি সচল থাকবে। ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ী যারা আমাদের রাজ্যের অর্থনীতি সচল রাখতে যাদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, তারা ভালো থাকবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসআইআর এর মামলায় বহুমূল্য আইনজীবীরা থাকা সত্ত্বেও নিজে পিটিশনার হিসেবে অ্যাপিয়ার করলেন। কিন্তু আর একটা প্রশ্ন, এসএসসিতে যারা চাকরি হারালেন তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে তো নিজে উপস্থিত হলেন না, তাহলে কি সবটাই রাজনীতি? আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন। এবং ডিএ এবার কি সরকার দিতে বাধ্য? ফিরদৌস শামীম, মলয় মুখোপাধ্যায়ের কথা আপনারা সবটা শুনুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শামীমদা, প্রথমেই অভিনন্দন, আক্ষরিক অর্থেই ঐতিহাসিক জয়। আপনি তথ্য পরিসংখ্যানের মানুষ, আমি আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করব, যে এই মামলার শুরুটা মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার সংবাদ মাধ্যম হিসেবে। একদম শুরু থেকে আজ পর্যন্ত একটু টাইম ফ্রেমটা আপনি যদি কাইন্ডলি বলেন। দেখুন, আমি প্রথমেই বলি যে এই মামলা কিভাবে শুরু হলো এবং কারা শুরু করলো। এই মামলা শুরু করেছিল মলয় মুখোপাধ্যায়দের নেতৃত্বে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র আমার পাশে এখনো বসে আছে তারা, এবং রীতিমতো যখন রায় হচ্ছে আমি তাদের তারা রীতিমতো কাঁপছে আর কি। তারা এতদিনের লড়াই তো, এবং আনন্দে তার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। এবং সেই লড়াই যেটা শুরু করেছিল 26শে নভেম্বর 2016 সালে, প্রথম রায় এসেছিল 16ই ফেব্রুয়ারি 2017। এই সময় ট্রাইব্যুনালে জাজ ছিলেন অমিত তালুকদার, তিনি ফ্যাটের চেয়ারম্যান ছিলেন, এবং এছাড়া ডক্টর অনুপ কুমার চন্দ্র। ফলে সেই বেঞ্চ প্রথম বলে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট না, ডিএ ডয়ার চান। তখন সেটার এগেনস্টে এই মলয় দ্বারা চলে এলো হাইকোর্টে। তখন থেকে আমরা শুরু করলাম, মলয় দ্বারা আমাদেরকে
বিকাশবাবুকে এবং আমাকে বললো যে আপনারা এই হাইকোর্ট থেকে আমাদেরকে ইয়ে করুন, এবং একজন সেই সময় স্বপন দিয়ে তিনি মারা গেছেন, আমি তাকেও আজকে স্মরণ করব। তিনি অবশ্যই। মারা গেছেন, তিনি অ্যাডিশন অফ পার্টি হলেন, তিনি মলয়দা নিয়ে এলো, বললো একে ইয়ে করে অ্যাডিশন অফ পার্টি করে হয়ে আপনারা ঢুকুন, এই মামলা আমাদের এই কর্মচারীদের সাথে আপনাদেরকে বিকাশবাবুকে আপনাকে লড়তে হবে। আমরা শুরু করলাম সেই লড়াই। WPSP 45 অফ 2017 শুরু হলো। 31শে আগস্ট 2018 প্রথম রায় এলো। অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং অনারেবল জাস্টিস শেখর ববি সরাফ বললো বিয়ে হলো লিগালি এনফোর্সেবল রাইট। কেন? কারণ রোপা রুল 2009 ফ্রেম আন্ডার আর্টিকেল 309, এবং এই রোপা রুল যে আন্ডার আর্টিকেল 309 এ ফ্রেম হয়ে সেখানে দিয়ে যে AICPI অনুযায়ী দিতে হবে, সেটা সেই সময়ের সরকার, আমি আজকে স্মরণ করতে চাইবো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্ত মহাশয়কে, এবং নিশ্চিতভাবেই যে তারা চেয়েছিলেন যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দিয়ে থাকুক, তাই রোপা রুল 2009 বাম সরকার 2009 অত্যন্ত গুরুত্বপূর্ণ বাম সরকার ছিল, দিয়ে AICPI অনুযায়ী দিতে হবে লিখে রাখতো। সেই আইনের ইন্টারপ্রিটেশন করে আমরা জিতলাম ফার্স্ট টাইম। আর 31 আগস্ট 2018 ওটা ভারতবর্ষে সেই ঐতিহাসিক রায় এলো, দিয়ে একেবারে আইনসঙ্গত অধিকার। তারপরে 7ই মার্চ 2019 সেটার এগেনস্টে রিভিউ করেছিল সরকার, সরকার আবার হারলো। সেই সময় অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস শেখর ববি সরাফ সেই রিভিউ মামলা সরকারকে হারিয়ে দিল, আমরা জিতলাম। আবার 26শে জুলাই 2019 আবার হ্যাটে জিতলাম। 26শে জুলাইয়ের পরে আবার তারা রিভিউ করলো। 8ই জুলাই 2020 সেই রিভিউতেও আবার জিতলাম, চলে এলো সরকার হাইকোর্টে। 20শে মে 2022 হাইকোর্টে আবার আমরা জিতলাম। মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ আমাদের আবার জিতালো, এবং তার এগেনস্টে আবার রিভিউ করলো। 22শে সেপ্টেম্বর 2022 আমরা আবার জিতলাম, সরকার আবারও হারলো। তারপরে সেটার এগেনস্টে চলে গেল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন নির্দেশ এলো। সেই অন্তর্বর্তীকালীন নির্দেশনামায় বলল 25% এরিয়া দিয়ে তোমাকে মিটিয়ে দিতে হবে। 16ই মে 2025 সেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল। আজকে যে নির্দেশনামা এসছে সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে প্যারা 59.4 সেই 16ই মে 2025 অর্ডারকে কোট করে, ইন্ট্রিম অর্ডারকে কোট করে, যে সেই ইন্ট্রিম ডিরেকশনটা ইমিডিয়েটলি কমপ্লাই করতে হবে, এবং একটা 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন, এবং সেই কমিটির মাথায় রয়েছেন চেয়ারপারসন হিসেবে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, এবং এছাড়া হাইকোর্টের দুজন বিচারপতিকে রেখেছেন, তালক সিং চৌহান এবং গৌতম ভাদুরী, মহামান্য বিচারপতি দ্বয়দের রেখেছেন, এবং সিএসজি অথবা তার একজন সিনিয়র মোস্ট অফিসিয়াল, তিনিও নমিনেটেড অফিসিয়াল সিএসজি, তিনি থাকবেন। অর্থাৎ এই 4 সদস্যের কমিটি, তারা ডিসাইড করবেন টোটাল অ্যামাউন্ট টু বি পেড, কত টাকা টোটাল অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, শিডিউল অফ পেমেন্ট কি হবে। এটা এই দুটো 6ই মার্চ 2026 মধ্যে ডিসাইড করে দিতে হবে। আর 31শে মার্চ 2026 মধ্যে পিরিয়ডিক্যালি এই যে রিলিজড হচ্ছে কিনা এই ডিটারমিনেশনটা করার পরে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে যাবে 31শে মার্চ 2026 মধ্যে। এবং এই যে 31শে মার্চ 2026 মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট হলো কিনা, 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট পেমেন্ট হলো কিনা, এটা কমপ্লায়েন্স রিপোর্ট চাইছেন সর্বোচ্চ ন্যায়ালয়। সেই জন্য 15ই এপ্রিল 2026 কমপ্লায়েন্সের জন্য আবার লিস্টেড করেছেন। অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় শুধুমাত্র রায় দিয়ে ক্ষান্ত থাকেননি, বলেছেন এটা কমপ্লাই করতে হবে, কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন। বলে খুব পরিষ্কার যে এই রায়ে মানে রায় থেকে মানে আমি রায় কমপ্লাই করব না, আবার কন্টেম্প, এই জায়গায় রাখেননি। বিচারপতিরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একেবারে সরকারকে যেটা মানতেই হবে সেটা নিয়ে একেবারে নির্দিষ্ট রায় দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা একটা নির্দিষ্ট রায়ে বলে দিয়েছেন পেনশনভোগীরা এনটাইটেল, ওই ফাঁক রাখেননি, রায়ের একটুটুকু অংশ ফাঁক নেই যে এই কর্মচারীরা পাবেন, এরিয়া দিয়ে পাবেন, সঙ্গে পেনশনভোগীরাও পাবেন, এবং শুধু তাই না সেটা কমপ্লাই করতে হবে। তাহলে কর্মচারীদের পক্ষের এই জয়, গোটা কর্মচারী সমাজ ধন্যবাদ দিচ্ছে সেই সময়ের বাম সরকারকে, অসীম দাশগুপ্ত মহাশয়কে, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে, যারা তাদের অধিকার সুরক্ষিত করে গেছিলেন, যার ইন্টারপ্রিটেশনে আজকে আমরা সমর্থ হলাম সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত 7বার জয় আনতে। এই জয় মানুষের জয়, এই জয় কর্মচারীর জয়, এই জয় পেনশনভোগীদের জয়।
শামীমদা, আপনি নিশ্চিতভাবেই অত্যন্ত আজকে আবেগমথিত কণ্ঠে কথা বলছেন এবং সেটা খুব স্বাভাবিক। দীর্ঘ দীর্ঘ লড়াই। আমি নিজে আমার ফেসবুকেও সে কথা লিখেছি। আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আশা নিরাশার একটা দোলাচলে কর্মচারী সমাজ এবং পেনশনভোগীরা ভুগছেন। যে অতীতেও দেখা গেছে এই সরকার রায় আসার পরেও সেই রায়কে মেনে চলেননি। এখন আবারও যদি সরকার এই রায়কে না মানেন, মান্যতা দেন, সেক্ষেত্রে কি হতে পারে? না না না, মামলা না মানে যতই ইন্ডোরে মাইক ঠোকে বলুক, মানতে হয়েছে। আর এই রায় মানিয়ে নেবেন বলেই একটা কমিটি তৈরি করে ওই যে টাকাটা রিলিজ করেছেন সেটা যে ইনস্টলমেন্ট দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তার কমপ্লায়েন্স রিপোর্ট পর্যন্ত জমা দিতে হবে সর্বোচ্চ ন্যায়ালয়ে। এ রায় তো মানে সাংঘাতিক রায়। 15 এপ্রিল 2026 আবার লিস্ট হবে। আপনি কমপ্লাই করেছেন কি করেননি জানতে চাইবে স্যার, সর্বোচ্চ যদি ন্যায়ালয়। যদি শামীমদা আমরা কমপ্লাই অত্যন্ত না করেন, খুশি। সরকার যদি কমপ্লাই না করেন, সেক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, আপনি মনে হয় এই রায় কমপ্লাই করবে না? এই রায় কমপ্লাই না করার কোনো সুযোগ নেই আচ্ছা, মানে একদম। মানে এই ব্যাপারে আমি নেগেটিভ ওয়েতে ভাবতেই রাজি নই। তার কারণ সর্বোচ্চ ন্যায়ালয় ম্যাটারটিকে সাধারণভাবে এই ম্যাটারগুলো ডিসপোজড অফ হয়ে যায় দেখবেন। তারপরে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হলে সেটা আবার কন্টেম্প করতে হয়, যেমন আমাদের এসএসসির ক্ষেত্রে করতে হচ্ছে, এখন কন্টেম্প করতে হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু মহামান্য বিচারপতিদ্বয় একেবারে চেয়েছেন সেটা কমপ্লাই যাতে হয়, কমপ্লায়েন্স রিপোর্ট পর্যন্ত নেবে। ফলে খুব পরিষ্কার সর্বোচ্চ ন্যায়ালয়ের পক্ষে। কারণ বুঝতে পারছেন, আমরা আদালতে যখন মামলা করেছি আমরা বলেছি যে আমরা এতদিন ধরে ডিপ্রাইভ হচ্ছি, 2008 থেকে 2019 ডিপ্রাইভ হয়েছি, আমাদেরকে দেওয়া হয়নি, আমাদের হকের পাওনা দেওয়া হয়নি। যে হকের পাওনা দিতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা কর্মচারীদের, তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন ও অধিকার হিসেবে দিতে চেয়েছিলেন। কেউ কেউ বলেন দয়ার দান, কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। তারা যারা বলেন তারা বেসিক্যালি শ্রমিক কর্মচারীর অধিকার সম্পর্কে একেবারেই কিচ্ছু জানেন না। যারা শ্রমিক কর্মচারীদের সম্মান দিতে চেয়েছিলেন, যে অসীম দাশগুপ্ত মহাশয় কাউকে আপনি ছাড়া কথা বলতেন না, শিক্ষকদের মানে কি সম্মান করতেন অসীম দাশগুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যরা, সেটা আজকের শিক্ষক কুল, আজকে কর্মচারী কুল, আজকে শ্রমিক কুল তারা বুঝতে পারছেন। তারা তারা প্রত্যেকে ধন্যবাদ দিচ্ছেন এই অসীম দাশগুপ্ত এবং বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়দের। শামীমদা, শামীমদা, আমি আপনি আজকে অত্যন্ত ব্যস্ত। আমি যাতে মানুষের কাছে এই প্রতিবেদন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, যার জন্য ওভার ফোন আপনার সঙ্গে কথা বলছি। আপনি শুরুতেই বলেছিলেন যে মলয়বাবুরা আপনার পাশে আছেন। যদি অনুগ্রহ করে একটু মলয়বাবুকে ফোনটা দেওয়া যায়, একদম তার প্রতিক্রিয়া মলয়বাবুকে নেওয়ার দিচ্ছি চেষ্টা করব। দিচ্ছি 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 মলয়বাবুকে। হ্যাঁ বলুন। মলয়বাবু, অভিনন্দন জানাই। আজকে আপনাদের অনুভূতি কি? দেখুন, ব্যাপারটা হলো আমরা একটা লক্ষ্য নিয়ে তো এই জয়ের লড়াইয়ে নেমেছিলাম। আমরা সেই 10 বছর প্লাস হয়ে গেল। আজকে আমরা যে লড়াইয়ে নেমেছিলাম আজকে তার পরিসমাপ্তি ঘটলো। কারণ আমরা ট্রাইব্যুনালে 2বার জিতেছি, উচ্চ আদালতে 4বার জিতেছি এবং সরকার কন্টেমেও হেরেছে। তার পরিপ্রেক্ষিতে সরকারই নিয়ে গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও 26টি শুনানি পরবর্তী এই যে মাননীয় সঞ্জয় কারোল পিকো মিশ্রের বেঞ্চ, এরা যে আমাদের পক্ষেই যে মামলাটা শুনবে বলেছিল, আমার মানে মামলাটা যে তারা শুনবে বলেছিল সেই বার্তা দিয়েই তারা শুনানিটি করেছিল এবং আজকে তার প্রতিফলনটা আমরা পেলাম। এই জয় সামগ্রিকভাবে কর্মচারী সমাজের জয় এবং আমরা অভিনন্দন জানাই আমাদের মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সহ আমাদের যে 2 আইনজীবী আছে সুপ্রিম কোর্টে তাদেরকে, এবং বিশেষ করে আমাদের প্রথম দিকে যে আমাদের সর্দার আমজাদ আলী ছিল তাকেও আমরা আজকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই জয় সামগ্রিকভাবে কর্মচারী সমাজের জয়। এই জয় কর্মচারী সমাজকেই আমরা উৎসর্গ করলাম। মলয়বাবু, আপনার দীর্ঘদিনের সরকারি কর্মজীবনের অভিজ্ঞতা, চাকুরিজীবী হিসেবে আপনার কর্মজীবনের অভিজ্ঞতা। আপনি বাম সরকারকে দেখেছেন, আপনি এই মুহূর্তে তৃণমূল সরকারকে দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন, বিরোধী নেত্রী, তখন বলতেন যে যে সরকার ডিএ দিতে পারে না তাদের সরকারে থাকার অধিকার নেই। আজকে বকেয়া ডিএর পরিমাণ 40%, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফারাক। কিভাবে দেখছেন তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফারাক কিভাবে করছেন? দেখুন, আমরা বাম আমলে পিএসসি দিয়ে চাকরি পেয়েছি, ছাত্র পরিষদ করতাম তবুও পিএসসি দিয়ে চাকরি পেয়েছি। পিএসসিটা ঠিক মতো হতো বলে আমরা সেটা বারবার বলেছি, তাহলে আমরা হয়তো চাকরি পেতাম না। বর্তমান পরিস্থিতিতে আমরা চাকরি পেতাম না যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হই না কেন। দ্বিতীয় নম্বর, আমরা মানে চাকরি পাওয়ার পরেই আমরা দেখেছি
আমাদের তো একটা মানে ধরুন চুক্তি থাকে সরকারের সঙ্গে, বেতন এত, অন্যান্য ভাতা কত দেবে সেটা আমরা দেখেছি বাম আমলেও কিন্তু দিয়ে বকেয়া থাকতো, কিন্তু আমরা সেই বকেয়াটা সহ্য করার মতো এবং দু কিস্তি বকেয়া থাকলে পরের মাসে আর এক কিস্তি দিয়ে দিত। তাহলে সেই কারণে আমরা কিন্তু তখনই মামলার জন্য আমরা মাননীয় সেই আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখন বলল প্রথমেই কিন্তু তারা জানতে চাইবে যে কেন্দ্রের থেকে রাজ্য সরকারের ডিএর ফারাক কত, এবং সঙ্গে সঙ্গে কিন্তু যে এক কিস্তি দু কিস্তি দিয়ে আছে সেটা দিয়ে দেবে, মামলা দাঁড়াবে না তোমাদের। কিন্তু পরবর্তীকালে এই যে এইটা সহ্য করা গেছে, বাম আমলের ডিএ বঞ্চনা সহ্য করা গেছে, কিন্তু বর্তমান পরবর্তী যখন তৃণমূল কংগ্রেস এসছে তখন আমরা লক্ষ্য করেছি দিনের পর দিন দিয়ে বাকি রেখেছে 18 মাস, 24 মাস, 30 মাস, 36 মাস, 42 মাস, 48 মাস, 54 মাস। এই যে 54 মাস বললাম, আপনি দেখুন এই যে বকেয়া দেওয়ার কথা বললো, এক কিস্তি দিয়ে যেটা জুলাই 14-তে হয়েছিল 7%, সেটা গিয়ে আমরা পেয়েছি 1/1/19-এ। ডিউরেশন দেখেন 54 মাস। এই 54 মাস কর্মচারী সমাজ মানে এক কিস্তির কথা বলছি, এরকম আছে 1/7/2009 থেকে আজ আপনার ওই মানে 31/12/2019 পর্যন্ত এই যে যতগুলো ব্যাকলগ আছে সেগুলো টোটাল করে যা হবে সেই টাকাটা সরকারি কর্মচারীদের ইনস্টলমেন্টে হোক বা একবারে হোক, যে কমিটি করেছে তারা সিদ্ধান্ত নেবে। এই একদম আমরা প্রাথমিক দিকে আমরা একটুখানি ভুল করেছিলাম যে 31শে মার্চের মধ্যে 25% না, সেটা হচ্ছে প্রাথমিকভাবেই একদম প্রথমেই 25% দিয়ে দিতে হবে। পরবর্তীকালে যে 31শে মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে সেটা মানে নির্ধারণ করবে কমিটি, এবং সেটা 31শে মের মধ্যে 15ই মের মধ্যে পুরো সামগ্রিকভাবে সেই ইনস্টলমেন্টের মাধ্যমে হোক একবারে হোক সেটা কর্মচারী সমাজের কাছে দিয়ে দিতে হবে। এই অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদের আজকে জয়ের দিন, আপনারা উপভোগ করুন। আমাদের চোখ অনেক অবশ্যই থাকবে আগামী দিনে কি হয়। ধন্যবাদ মলয়। ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ।